আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ল স্টুডেন্টস ন্যাশনাল ইউনিভার্সিটি বিডিএর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে ইসলামী উত্তরাধিকারী আইন নিয়ে আলোচনা করছিলাম। আজকে ইসলামী উত্তরাধিকারী আইনের পঞ্চম ক্লাস। এই ক্লাসে আমরা ইসলামী উত্তরাধিকার আইন নিয়ে আরও অগ্রসর হব ইনশাল্লাহ। আমরা প্রথম ক্লাসটিকে মৌলিক বিষয়াবলী নিয়ে সাজিয়েছিলাম। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ক্লাসে আমরা কোরআনে বর্ণিত যে 12 শ্রেণীর উত্তরাধিকার রয়েছে তাদের সম্পর্কে আলোচনা করেছিলাম। এই পর্যায়ে আমরা আজকের ক্লাস থেকে ইসলামী উত্তরাধিকারী আইনের বিভিন্ন নীতি এবং এর প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি খাতা কাগজ কলম নিয়ে আপনারা রেডি। আমরা আজকের ক্লাসে আলোচনা করব আউল নীতি নিয়ে। আউল নীতি ইসলামী উত্তরাধিকারী আইনের একটি গুরুত্বপূর্ণ নীতি, অর্থাৎ সম্পদ বন্টনের ক্ষেত্রে আউল নীতি ইসলামী উত্তরাধিকারী আইনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নীতি হিসাবে বিবেচিত হয়ে আসছে। চলুন তাহলে আউল নীতি সম্পর্কে আমরা প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করি। আউল নীতির সংজ্ঞায় দেখেন, মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী কিন্তু কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তারপর তার সমুদয় সম্পত্তি উত্তরাধিকারীদের মাঝে বন্টন করতে হয়। আমরা দেখেছিলাম যে কিছু কিছু জিনিস করার পরে, যেমন মৃত ব্যক্তি যদি দাফন কাফন করার পরে, মৃত ব্যক্তির ঋণ পরিশোধের পরে, মৃত ব্যক্তির স্ত্রী যদি দেনমোহর পাওনা হয়ে থাকে তাহলে সেই দেনমোহর পরিশোধের পরে, এবং মৃত ব্যক্তির ক্ষেত্রে আমরা আরও দেখেছিলাম যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে যায় তাহলে ওসিয়ত সমূহ কিন্তু পূর্ণ করতে হবে। এরপরে অবশিষ্ট যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি কিন্তু আমরা উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করব। ঠিক আছে, তো এবার আসুন যে আউল নীতিটা কি। উত্তরাধিকারীদের মধ্যেই সম্পদ বন্টন করার সময় যদি এমন হয় যে অংশীদারদের প্রাপ্ত সম্পদের যোগফল মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের যোগফলের তুলনায় বেশি হয়, লক্ষ্য করুন অংশীদারদের প্রাপ্ত সম্পদের, অর্থাৎ আমরা যে সম্পদটা বন্টন করে দিলাম সেই সম্পদের যোগফল যদি মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের তুলনায় বেশি হয়, তবে সেই যে অংশটি বেশি হয়েছে তা উত্তরাধিকারীদের মাধ্যমে আনুপাতিক হারে হ্রাস করার নীতি হচ্ছে আউল নীতি। এটা আরেকটু সংক্ষেপে যদি আমরা বলি যে উত্তরাধিকার নীতি অনুসারে সম্পদ বন্টনের পর যদি মূল সম্পদের তুলনায় বন্টিত সম্পদের অংশ বেড়ে যায়, অর্থাৎ বর্ধিত হয়, তাহলে এই বর্ধিত বন্টনের হারাহারি হ্রাসকে আউল নীতি বলা হয়। অর্থাৎ আপনার যাই সম্পদই থাকুক না কেন, সেই সম্পদ ধরেন আপনার আছে 10 টাকা, এই 10 টাকা যখন আপনি বন্টন করলেন, বন্টনের পর দেখা গেল যে এই 10 টাকা 12 টাকা বন্টিত হয়ে গেল। এখন এই আপনার কাছে আছে 10 টাকা, আপনি কিভাবে 12 টাকা বন্টন করবেন? বন্টন করতে হলে আপনাকে 10 টাকাই বন্টন করতে হবে। এখন আপনার উত্তরাধিকারীদের মধ্যে যে 12 টাকা বন্টন করেছেন, এই 12 টাকা থেকে 2 টাকা সবার কাছ থেকে নিয়ে নেওয়াকেই নিয়ে তারপর সেটিকে 10-এ রূপান্তরিত করাকেই বলা হয় এই আউল নীতি। এই আউল নীতির প্রবর্তক ইসলামের দ্বিতীয় খলিফা এবং মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং আউল নীতি কি? আউল নীতি মোট সম্পদ ইজ লেস দেন বন্টিত সম্পদ, অর্থাৎ মোট সম্পদ যদি আপনার 10 টাকা হয় আর বন্টিত সম্পদ যদি 15 টাকা হয়, তাহলে কি হবে? বন্টিত সম্পদের মানটাই তো বেড়ে গেল নাকি? এই বেড়ে যাওয়া মানটাকে বলা, যেই হারাহারি হ্রাসের মাধ্যমে আপনি এই 15কে যখন 10-এ পরিণত করবেন, এই 10-এ পরিণত করে এই দুইটা সমান করার যেই নীতি, মোট সম্পদ এবং বন্টিত সম্পদ সমান করার যেই নীতি, সেই নীতিকেই আমরা বলবো আউল নীতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ আউল নীতি সমান সমান আমরা কি বলতে পারি? মোট সম্পদ ইজ লেস দেন বন্টিত সম্পদ, অথবা বন্টিত সম্পদ ইজ গ্রেটার দেন মোট সম্পদ। বন্টিত সম্পদ কোনটা? যখন আমরা সম্পদটা বন্টন করব, তখন এই সম্পদটা বন্টনের পর যে যোগ করব না আমরা, যে কত বন্টন করলাম, ওই যোগফলটা যখন দেখব যে
মানে মোট সম্পদের তুলনায় ধরেন আপনার কাছে আছে 100 টাকা, আপনি এই 100 টাকা বন্টন করতে গিয়ে বন্টনের পর যোগ করে দেখলেন যে 110 টাকা বন্টন করে ফেলছেন, কিন্তু আপনার সম্পদই যেহেতু 100 টাকা, আপনাকে বন্টনও করতে হবে 100 টাকা। এই যে 10 টাকা অতিরিক্ত বন্টন করলেন, এই 10 টাকা সকালের নিকট থেকে যাদের কাছে বন্টন করেছেন তাদের কাছ থেকে 10 টাকা ফেরত নেওয়ার যে মাধ্যম, সেটাকে বলা হয় আউল নীতি। অর্থাৎ 10 টাকা ফেরত নিয়ে আপনারা 100 টাকা করার যে মাধ্যম, এই মাধ্যমকে আমরা বলবো আউল নীতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন আমরা একটা প্রশ্ন দেখি। প্রশ্ন 1 বলা হয়েছে, একজন মহিলা কাকে কাকে রেখে মারা গেলেন? তার পিতা রেখে মারা গেছেন, মাতাকে রেখে গেছেন, স্বামীকে রেখে গেছেন এবং 2 কন্যাকে রেখে মৃত্যুবরণ করেছেন। ওই মহিলার মোট সম্পদের পরিমাণ যদি 48 শতক হয়, তবে ফারায়েজের নিয়ম অনুসারে তাদের মধ্যে সম্পদ বন্টন করুন। একটি সাধারণ জিনিস লক্ষ্য রাখুন যে প্রশ্নে আপনাকে কখনোই বলে দেওয়া হবে না যে আউল নীতির মাধ্যমে আপনার সম্পদ বন্টন করুন। প্রশ্নে বলে দেওয়া হবে যে ফারায়েজের নিয়ম অনুসারে তাদের মধ্যে সম্পদ বন্টন করুন। তাহলে আবার লক্ষ্য করুন যে মহিলা কাদেরকে নিয়ে গেছে। মহিলা তার পিতা, মাতা, স্বামী এবং 2 কন্যা রেখে মৃত্যুবরণ করলেন। এই মহিলার মোট সম্পদের পরিমাণ যদি 48 শতক হয়, তাহলে ফারায়েজের নিয়ম মেনে তাদের সম্পদ বন্টন করুন। আসুন আমরা এই অঙ্কটির উত্তরের দিকে একটু লক্ষ্য করি। দেখেন, প্রত্যেকটি ফারায়েজের যেই সকল অঙ্কই আপনারা করেন না কেন, প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে প্লোচার্ট আঁকা। অর্থাৎ মৃত মহিলা কাকে কাকে রেখে গিয়েছেন তাদের একটি লিস্ট আপনারা প্রথমেই তৈরি করে নেবেন। যেমন এখানে মৃত মহিলা কয়জন ব্যক্তিকে রেখে গিয়েছেন? তার পিতা, মাতা, স্বামী এবং 2 কন্যাকে রেখে গিয়েছেন। এখন দেখুন, মৃত মহিলার পিতা, মাতা, স্বামী এবং 2 কন্যাকে রেখে মৃত্যুবরণ করলেন। এখন আমরা কি করব? স্বাভাবিক তারা যে মূল অংশ পেত, তাদের অংশটা আমরা আগে বন্টন করব। যেমন ধরেন যে পিতা পায় কত? পিতা যেহেতু স্বামী আছে 2 কন্যার উপস্থিতিতে, পিতা পায় 1/6 অংশ। মাতাও যেহেতু সন্তানাদি আছে মৃতের, সেহেতু 1/6 অংশ পায়। স্বামী কিন্তু মৃতার যেহেতু স্বামী আছে, স্বামী কত পায়? যে 1/4 অংশ, কেননা মৃতের সন্তান আছে। সন্তান না থাকলে কিন্তু স্বামী 2 ভাগের 1 অংশ পেত, সন্তান আছে বিধায় 4 ভাগের 1 অংশ পেয়েছে। এখন দেখুন যে মৃত ব্যক্তির 2 কন্যা, এই 2 কন্যা আমরা জানি যে 1 কন্যা যদি রেখে মারা যায় তাহলে সম্পূর্ণ সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবে, আর 2 বা ততোধিক কন্যা থাকলে সম্পূর্ণ সম্পত্তির 2/3 সম্পত্তি পাবে। এবার দেখুন, আমরা এগুলা কিন্তু সম্পদটা বন্টন করলাম। এবার আপনারা এগুলো যোগ করতে হবে। তাহলে আমরা লিখলাম, সুতরাং মোট বন্টিত সম্পদ লিখে বা সবগুলোকে যোগ করব। যেমন পিতার অংশ 1/6, মাতার অংশ 1/6, স্বামীর অংশ 1/4 এবং 2 কন্যার অংশ 2/3। ঠিক আছে, এত অংশ। এবার নিচেরগুলা ভগ্নাংশের যোগ আপনারা পারেন আশা করি। নিচের সবগুলার লসাগু করতে হবে। লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সেটা হয়তো আপনারা জানেন। যেমন এখানে নিচের সংখ্যাগুলো লিখলাম 6, 6, 4, 3। এবার এই সংখ্যাগুলোর মধ্য থেকে সবচেয়ে ছোট সংখ্যাগুলো দিয়ে দেখব যে ভাগ যায় কিনা। যেমন 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 আর 3 ধারা 2 ধারা 3কে ভাগ যায় না। তাহলে 3 দিয়ে দেই 1, 1, 2, 1। এবার দেখুন যে এই যে 2, 3 এবং এই 2 এর গুণফলই লসাগু, অর্থাৎ 2 × 3 × 2, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে আমাদের 12 লসাগু। এবার দেখেন যে এটা 12, এটা কিন্তু আমাদের নিচে যেটা থাকবে সেটাকে আমরা বলবো, আমি এখানে একটু লিখে দেই, নিচেরটাকে আমরা সবসময় অর্থাৎ ভগ্নাংশের নিচের অংশ যেটা, সেটাকে আমরা বলি হর। এই নিচের অংশটাকে বলবো যে মৃতের মোট সম্পদ, আর উপরের অংশ যেটা থাকবে সেটা হবে বন্টিত সম্পদ।
ঠিক আছে, উপরে থাকবে বন্টিত সম্পদ আর নিচের অংশে থাকবে হচ্ছে মোট সম্পদ। আশা করি বুঝতে পেরেছেন। এবার উপরের কাজটা কিভাবে করব, এই যে 6 আছে এই 6 দ্বারা হচ্ছে 12কে ভাগ দেব। ঠিক আছে, আর এই ভাগফলের সাথে উপরে যে 1 আছে একে গুণ করব। তাহলে দেখুন 6 দুগুণে 12, একে 2 একে 2। দেখুন 6 দুগুণে হচ্ছে 12, 6 দুগুণে 12 আর 2 একে 2 যোগ 6 দুগুণে 12, 2 একে 2 যোগ 3 4 12, 3 একে 3, 4 3 4 12 আর হচ্ছে 3 দুগুণে হচ্ছে কত, 4 দুগুণে হচ্ছে 8 হয়। ঠিক আছে, তো এবার দেখেন যে আমাদের বন্টিত সম্পদ কত হলো 12। এবার দেখেন 8 আর 3 হচ্ছে 11, 11 আর 2 হচ্ছে 13, 13 আর 2 হচ্ছে 15। উপরে দেখেন যে বন্টিত সম্পদ হয়ে গেল 15 আর মোট সম্পদ হয়ে গেল 12। অতএব এখন দেখবেন যে আমরা লিখতে পারবো, অতএব বন্টিত সম্পদ ইজ গ্রেটার দেন মোট সম্পদ। মোট সম্পদ সমান সমান হচ্ছে তাহলে আউল নীতি প্রযোজ্য। ঠিক আছে, যদি আউল নীতি প্রযোজ্য না হতো তাহলে উপরে নিচে হয় 15 15 সমান হতো বা 12 12 কিন্তু সমান হয়ে এক অংশ হয়ে যেত, তখন আমরা বুঝতাম যে আমাদের অঙ্কটি এখানেই হচ্ছে সমাপ্ত। কিন্তু এখন যেহেতু উপরে নিচে সমান না হয়ে দুটি অংশ ভিন্ন ভিন্ন হয়েছে, তাহলে হচ্ছে এখানে কিন্তু আউল নীতি বা রদনীতি আমরা আগামী ক্লাসে আলোচনা করব। এখানে হচ্ছে আউল নীতি প্রযোজ্য। এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরে। এবার দেখুন ভগ্নাংশের ক্ষেত্রে স্বাভাবিক কিছু অংশ কিন্তু আপনারা জানেন, যেমন উপরের এই জিনিসটাকে বলা হয় হচ্ছে লব আর নিচের এই 12কে বলা হয় হচ্ছে হর। হ্যাঁ, তখন আউল নীতি যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা হরকে লবে এবং লবকে হরে ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ পরিবর্তন করব। অর্থাৎ এখন দেখেন যে হরের তুলনায় যেহেতু লব বেশি হয়ে গেছে, অর্থাৎ বন্টিত সম্পদের তুলনায় যেহেতু মোট সম্পদটা বেশি হয়ে গেছে, সুতরাং এই ক্ষেত্রে হচ্ছে আউল নীতি প্রযোজ্য। এখন আমরা লিখব যে আউল নীতির ক্ষেত্রে লবকে হরে এবং হরকে লবে পরিবর্তন করে পাই। তাহলে আমাদের এখানে আছে 15/12। এই লবটাকে আমরা হরে এবং হরটাকে যদি লবে পরিবর্তন করি, এখানে হবে 12, 15 নিচে হবে হচ্ছে 12, এই যে 15 নিচে হবে 12। এইটাকে যদি আমরা উল্টে দিই, অর্থাৎ হচ্ছে 15 যাবে 12 এর জায়গায় এবং 12 আসবে 15 এর জায়গায়, মানে উপর নিচে, উপরেরটা যাবে নিচে এবং নিচেরটা যাবে উপরে। অর্থাৎ 15 এখানে লব আছে, লবকে আমরা হরে পরিবর্তন করলাম এবং হরে এখানে 12 আছে, 12কে আমরা লবে পরিবর্তন করলাম। অতএব হচ্ছে 15/12। এতটুকু আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার আউল নীতি অনুসারে আমরা এখন বন্টন করব। দেখুন আমরা কিন্তু এইটা যে বন্টন করে নিলাম, এই যে লবকে হরে এবং হরকে লবে 12/15 যে পাইলাম বা 15/12 যে আমরা পেলাম, তো এখন হচ্ছে আমরা আউল নীতি অনুসারে সম্পদটা বন্টন করব। এবার আউল নীতি অনুসারে বন্টন করে পাই। ঠিক আছে, আউল নীতি অনুসারে এবার আমরা বন্টন করব এবং এই বন্টন করে আমরা কি পাই সেটাই আমরা দেখব ইনশাল্লাহ। তো এইবার বন্টন করে পাইলে আমরা সবার অংশগুলো আলাদা আলাদা লিখে ফেলবো, যে পিতা পায়, কে কে আছে আপনারা তো জানেন, পিতা, মাতা পায়, স্বামী পায়, আর হচ্ছে 2 কন্যা পায়। তাহলে আউল নীতির ক্ষেত্রে যে নিয়মটা আপনাদেরকে এখন বুঝাবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু মনোযোগ দেন।
এইটা কিন্তু সেম লিখবেন, যে এই যে ভগ্নাংশটা আমরা পরিবর্তন করে পেলাম লবকে হরে এবং হরকে পরিবর্তন করে, এইটা সেম লিখবেন 12/15। এবং পিতার যে মূল অংশ, পিতার মূল অংশ কোনটা জানেন? এই যে পিতা হচ্ছে 1/6 পেল না, এই 1/6 মূল অংশ এর সাথে উপরেরটার সাথে গুণ করে দেবেন 1/6, ঠিক আছে? তাহলে দেখেন যে 6 দুগুণে হচ্ছে 12, তাহলে আমরা পাই হচ্ছে 2/15। একইভাবে হচ্ছে মাতারটাও করবেন, মাতা সবাই কিন্তু এই 12/15, এটা কিন্তু সবার ক্ষেত্রে সেম। আর উপরে হচ্ছে নিজের যে অংশটা পাবে, মাতাও কিন্তু হচ্ছে 1/6 পেল, তাহলে হচ্ছে এটা কাটাকাটি করলে হয় 2, অতএব হচ্ছে 15/2 পেল মাতা। এবার স্বামী পায় কত? স্বামী পায় 12/15 ইন্টু গুণন হচ্ছে কত? স্বামীর অংশ হচ্ছে 1/4। আমরা কিন্তু দেখেছি এই যে স্বামী কিন্তু 1/4 সম্পত্তিটা পায়। এবার দেখেন যে স্বামী যে 1/4 পেল, এই 1/4 দিয়ে 12কে কাটাকাটি করলে দেখেন যে 4 3 4 12, অর্থাৎ 3/15 অংশ কিন্তু স্বামী পায়। এবার দুই কন্যা পায় কত? সেম 12/15, এবং দুই কন্যার যে মূল অংশ আছে সেটা উপরে যাবে, অর্থাৎ হচ্ছে গুণ হবে, অর্থাৎ দুই কন্যা পায় 2/3 অংশ, অর্থাৎ 3 4 12, 4 দুগুণে 8, অতএব হচ্ছে 8/15 অংশ, ঠিক আছে? তো এখানে আমরা দেখলাম যে অংশগুলো আমরা বের করে ফেললাম, কে কত অংশ পাবে। পিতা পায়, আবার একটু লক্ষ্য করুন, পিতা পায় হচ্ছে এই যে 12/15, আর উপরে পিতার মূল অংশ, পিতা মোট সম্পত্তির 1/6 অংশ পায়, অর্থাৎ হচ্ছে এভাবে আমরা পেলাম। এবার দেখেন যে এবার আউল নীতি অনুসারে যেই সম্পত্তিটা বন্টন করলাম, এবার এই সম্পত্তিটা যদি আমরা এবার যোগ করে দেই, তাহলে দেখেন লক্ষ্য করুন যে এখানে আমরা লিখব, যেভাবে আমরা লিখছি এভাবেই কিন্তু আপনারাও লিখবেন। আউল নীতি প্রয়োগ এর পর বন্টিত সম্পদ, বন্টিত সম্পদ হচ্ছে এই 4টা সম্পদ, এইটা 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 এইটা, এই 4টা এবার আমরা হচ্ছে যোগ করব, অর্থাৎ 2/15 যোগ 2/15 যোগ 3/15 যোগ 8/15, ঠিক আছে? এত অংশ। এবার দেখুন যে লসাগু কিন্তু সবগুলা সেম, যেহেতু লসাগু কিন্তু 15 হবে, 15 একে 15 যোগ 2 যোগ 2 যোগ 3 যোগ 8। এবার দেখুন যে 8 আর 3 হচ্ছে 11, 11 আর 2 হচ্ছে 13, 13 আর 2 হচ্ছে 15, অর্থাৎ হচ্ছে 15/15। এবার কিন্তু আমাদের মোট সম্পত্তি, অর্থাৎ হচ্ছে মোট যেই সম্পত্তি এটা হচ্ছে মোট, আর এটা হচ্ছে বন্টিত সম্পত্তি, উপরেরটা হচ্ছে আমরা লিখে জানি হচ্ছে বন্টিত। এই মোট সম্পত্তি এবং বন্টিত সম্পত্তি সমান হলো, অর্থাৎ এক বা হচ্ছে সম্পূর্ণ সম্পদ, সম্পূর্ণ সম্পদ, ঠিক আছে? এক বা সম্পূর্ণ সম্পদ। এবার আমাদের অঙ্ক কিন্তু যদি কিছু না দেওয়া থাকতো তাহলে এখানেই শেষ, কিন্তু অঙ্কতে দেখুন, লক্ষ্য করুন, অঙ্কতে বলে দেওয়া আছে যে মোট সম্পত্তির পরিমাণ যদি 48 শতক হয়, তাহলে এই 48 শতক এখন আমরা এই অংশগুলোর মাধ্যমে, এই যে আমরা আউল নীতি প্রয়োগকরণ করার পর যেটা পেলাম, এই অংশগুলোর মাধ্যমে হচ্ছে আমরা বন্টন করে দেব। তাহলে দেখেন যে আমরা এবার আসি যে 48 শতকের মধ্যে তাহলে কি হলো? পিতা পায়, সবগুলা পিতা পায় কত দেখেন তো, 48 এর কত অংশ পিতার? এই যে 2/15 অংশ, এইটা 2/15, অর্থাৎ 15/2 অংশ, ঠিক আছে? এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেটরে চাপ দেন, তাহলে হবে 6.4 শতক। তারপরে হচ্ছে মাতা পায়, অতএব দিবেন সবগুলোর সামনে, অতএব মাতা পায় হচ্ছে কত? 48 এর সেম 2/15। এই যে দ্বিতীয় অবস্থায় দেখেন যে মাতা 2/15 অংশ পায়, এটা যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে এটাও সেমই আসবে, যেহেতু পিতার সমান। এবার স্বামী পাবে কত?
স্বামী পায় 48 এর 3/15। দেখেন এখানে কিন্তু 3/15 বের হয়েছে। 3 নম্বরের স্বামীর অবস্থাটা দেখেন। তাহলে এইটা যদি ক্যালকুলেটরে আপনার চাপ দেন, গুণ ভাগ করেন, তাহলে হচ্ছে 9.6 শতক হচ্ছে স্বামী পায়, আর হচ্ছে 2 কন্যা পায় হচ্ছে 48 এর 8/15। দেখেন কন্যারা কিন্তু 8/15 অংশ আমরা আউল নীতির মাধ্যমে পেয়েছিলাম। অতএব হচ্ছে কন্যারা পায় 25.6। এটা ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। এবার আপনারা এই চারটা যখন যোগ করবেন তখন দেখবেন যে 48 শতকটা মিলে গেছে, ঠিক আছে। কিন্তু এর আগে যদি আপনারা এখানে দেখতেন, যোগ করে দেখতেন যে এখানে কত পায় সবাই, তাহলে কিন্তু দেখতেন যে এখানে কিন্তু তারা কিন্তু অনেক বেশি পেয়ে যায়। যেমন হচ্ছে ধরেন যে এখানে আমরা যদি বন্টন করিয়ে ধরেন যে এটার সাথে যদি 48 গুণ করে দিতাম, তাহলে কি হতো, 6 আর 48, পিতা পেত 8%। এটার সাথে যদি 48 গুণ দিতাম, তাহলে এখানে পিতা পেত, মাতাও পেত 8%। এরপরে হচ্ছে স্বামীর সাথে যদি এখানে 48 গুণ দিতাম, তাহলে হচ্ছে 12% পেত স্বামী। আর হচ্ছে এখানে হচ্ছে 32% মনে হয় পেত হচ্ছে, ধরেন যে এটার সাথেও যদি 48 গুণ করতাম, তাহলে এখানে পেত কত, দেখেন যে 32। হ্যাঁ, 3 3 1 3 16 16 দুগুণে 32। হ্যাঁ 32। তাহলে হচ্ছে 32 আর হচ্ছে 12 হচ্ছে 44, 44 আর 8 হচ্ছে 52, 52 আর 8 হচ্ছে 60। কিন্তু মৃত মহিলার সম্পত্তিটিই আছে ছিল হচ্ছে 48। তো আমরা এই 60%কে কমিয়ে আবার হচ্ছে এই 48%তে নিয়ে আসলাম। তাহলে বন্টিত সম্পত্তি হচ্ছে কত, 48%। তো আমরা পেলাম ফারাইজের মাধ্যমে। এই চারটা কিন্তু হবে উত্তর, ঠিক আছে। এই উত্তরে হবে প্রথমে হচ্ছে 6.4, তারপরে হচ্ছে 6.4, তা মাতা পাবে 6.4, তারপরে হচ্ছে স্বামী পাবে হচ্ছে 9.6 অংশ, এবং 2 কন্যা পাবে হচ্ছে 25.6 অংশ, ঠিক আছে। তো এবার দেখুন যে আউল নীতি অনুসারে আমরা অঙ্কটা যে করলাম, প্রত্যেক অঙ্কের প্রাথমিক নিয়ম হচ্ছে আপনারা মূল অংশটা বের করবেন, কে কত অংশ পায়। এগুলো নিয়ে কিন্তু আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ক্লাসে আলোচনা করেছি। আপনারা ওই ক্লাসগুলো ভালোভাবে বুঝবেন, তাহলে হচ্ছে আপনারা এইগুলো নিয়ে আর আটকাবেন না। অঙ্কতে যেমন সূত্রের প্রয়োজন, তেমনি ফারাইজের অঙ্কের বেলায় কিন্তু সূত্র, এ কে কত অংশ পাবে সেটা কিন্তু মূল সূত্র। সুতরাং এগুলোতে এখানে যদি ভুল করে ফেলেন, তাহলে কিন্তু আপনার অঙ্ক মিলবে না। তাহলে মোট বন্টিত সম্পদ হচ্ছে 1/6 যোগ 1/6 যোগ 1/4 যোগ মানে হচ্ছে 2/3। দেখলাম আমরা যোগ টোগ করে দেখলাম যে হর লবের তুলনায় হচ্ছে ছোট হয়ে গেছে, অর্থাৎ নিচেরটা হবে মোট সম্পদ, আর উপরেরটা যেহেতু ভগ্নাংশের বন্টিত সম্পদ, অর্থাৎ বন্টিত সম্পদ মোট সম্পদের তুলনায় বেশি হয়ে গেছে। এখন এই অঙ্কটিতে সেই জন্য আউল নীতি প্রযোজ্য হয়েছে। এবার আউল নীতির ক্ষেত্রে লবকে হরে এবং হরকে পরিবর্তন করে আমরা পাই, অর্থাৎ এই যে 15/12, এটাকে আমরা উল্টে দিলাম, 12/15 হলো। আউল নীতি অনুসারে তখন আমরা বন্টন করব, কিভাবে করব, এইটা আমরা প্রথমে লিখব। এই যে 12/15 আছে, এইটা সব ক্ষেত্রে লিখে ফেলবো। তারপরে হচ্ছে উপরে এই 12 এর সাথে হচ্ছে আমরা তাদের মূল যে অংশ, এই যে পিতা পায় 1/6, মাতা পায় 1/6, স্বামী পায় 1/4, 2 কন্যা পায় 2/3, এইগুলা দিয়ে হচ্ছে গুণ করব উপরের সংখ্যাটার সাথে, অর্থাৎ 12 এর সাথে আমরা এগুলা গুণ করে আমরা যেই ভগ্নাংশগুলো পেলাম সেই ভগ্নাংশগুলো যোগ করলে আমরা দেখলাম যে এখানে হচ্ছে 15/15, অর্থাৎ বন্টিত সম্পদ এবং মোট সম্পদ কি হয়েছে, সমান হয়েছে, মানে হচ্ছে এক বা সম্পূর্ণ সম্পদ হয়েছে। এখন যেহেতু প্রশ্নে বলা দেওয়া ছিল যে 48 শতকের মধ্যে 48 শতকের মধ্যে কে কত অংশ পায় সেটা বের করতে, সেহেতু আমরা দেখলাম যে 48 শতকের মধ্যে পিতা পায় হচ্ছে 18 এর ওই যে আউল নীতি প্রয়োগ করে যেই অংশগুলো পেয়েছিলাম সেই অংশগুলো আমরা দিয়ে পিতার অংশ বের করলাম, মাতার অংশ বের করলাম, এরপরে স্বামীর অংশ বের করলাম, এবং সর্বশেষ 2 কন্যার অংশ বের করে আমরা পেলাম হচ্ছে 48 শতক কিন্তু আমাদের মোট হলো, ঠিক আছে। মোট সম্পত্তি হলো 48 শতক, ঠিক আছে। তো এই যে চারটা অংশ বের হলো আমাদের, পিতা পায়, মাতা পায়, স্বামী পায় কত, আর হচ্ছে 2 কন্যা পায় কত, এই চারটা অংশই কিন্তু আমাদের হচ্ছে উত্তর। আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। এবার দেখুন আমরা অন্য একটি অঙ্কতে যাই। অন্য একটি অঙ্ক, প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন। কোনো একজন ব্যক্তি মৃত্যুর সময় তার মাতা, পিতা, স্ত্রী, 2 কন্যা রেখে
মারা যান, মৃত ব্যক্তির সম্পূর্ণ সম্পত্তি যদি 100 শতক হয়, দেখুন আগে আমরা 48 শতক দেখছিলাম, এখন দেখব যে 100 শতক সম্পত্তি নিয়ে আমরা হিসাব করব। অর্থাৎ হচ্ছে উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করুন। এবার আগে ছিল হচ্ছে স্বামী, এবার কিন্তু আছে মৃত ব্যক্তির স্ত্রী। তাহলে আমরা ফ্লো চার্টটি করে ফেলি। সর্বপ্রথম যেই কাজ, মৃত যে ব্যক্তি আছে তার কাকে কাকে রেখে গেছে সেটা আমরা যদি আগে দেখি, তাহলে হচ্ছে পিতা, মাতা, স্ত্রী, 2 কন্যা। ঠিক আছে, পিতা, মাতা, স্ত্রী এবং 2 কন্যা রেখে যখন মৃত ব্যক্তিটি মারা গেলেন তখন তার সম্পত্তি এখন আমরা বন্টন করি। তাহলে দেখুন পিতা এখানে পায় ওই আগেরটার মতোই 6 ভাগের 1 ভাগ, যেহেতু তার 2 কন্যা আছে। মাতাও পায় 6 ভাগের 1 ভাগ, স্ত্রী পায় হচ্ছে 1/8, যেহেতু 2 কন্যা আছে। সন্তানের উপস্থিতিতে স্ত্রী পায় 1/8, মানে হচ্ছে 8 ভাগের 1 ভাগ। আর 2 কন্যা তো আগের অঙ্কটার মতোই 3 ভাগের হচ্ছে 2 ভাগ পায়। অর্থাৎ এখন আমরা দেখব যে মোট বন্টিত সম্পদ সমান সমান কত, 1/6 যোগ 1/6 যোগ 1/8 যোগ হচ্ছে 2/3। এবার আপনারা যদি আগের মতো হচ্ছে লসাগু করেন, তাহলে অর্থাৎ নিচের হরেরগুলা লসাগু করলে এই 6 6 8 3-এর যদি লসাগু করেন তাহলে লসাগু কিন্তু হয় 24। এই 24-এর খেলে এবার আমরা যদি গুণ ভাগ করে দেখি যে 6 4 6 হচ্ছে 24 যোগ 4 6 24 যোগ 3 8 24 যোগ 3 8 8 দুগুণে হচ্ছে কত, 16। ঠিক আছে, অংশ অর্থাৎ হচ্ছে দেখেন যে নিচে থাকে 24 আর উপরে থাকে 16, আর 4-এ হচ্ছে 20, 20 আর 4 আর 3-এ হচ্ছে 7, অর্থাৎ হচ্ছে 27 অংশ। ঠিক আছে, তাহলে 24 হচ্ছে 27 অংশ পেলাম আমরা। ঠিক আছে, তো দেখেন যে এই মোট সম্পত্তি 24-এর তুলনায় 27 কিন্তু হচ্ছে বেশি হয়ে গেছে, অর্থাৎ বন্টিত সম্পত্তি বেশি হয়ে গেছে। তো সুতরাং আমরা লিখব যে মোট সম্পদ ইজ লেস দ্যান বন্টিত সম্পদ সমান সমান হচ্ছে আউল নীতি প্রযোজ্য। অর্থাৎ আউল নীতির মাধ্যমে আমরা কি করব, এই উপরে নিচে 27 27 করব বা হচ্ছে 24 24 করব। ঠিক আছে, এখন দেখেন আগে যেভাবে আমরা করছিলাম যে আমরা এখন লিখব যে আউল নীতির ক্ষেত্রে নীতিতে হরকে লবে এবং লবকে হরে পরিবর্তন করে পাই। কি পাই আমরা, দেখেন এইখানে কিন্তু 27 হচ্ছে 24 আছে, এই 27/24-কে আমরা যদি পরিবর্তন করি তাহলে কি পাবো, উপরে যাবে 24 আর নিচে আসবে হচ্ছে 27। ঠিক আছে, এবার হচ্ছে আউল নীতির মাধ্যমে আমরা বন্টন করব। ঠিক আছে, আউল নীতি অনুসারে বন্টন করে পাই। এবার দেখেন যে যাদেরকে রেখে গেছে তাদের নাম আমরা আগে লিখি। পিতা, অতএব পিতা পায়, মাতা পায়, অতএব স্বামী, স্ত্রী যেহেতু স্ত্রীকে রেখে গেছে, আর হচ্ছে 2 কন্যা পায়। ঠিক আছে, তো এই যে পিতা পায় আগের মতোই সব, এইটা আমরা লিখে ফেলবো যেটা আমরা পরিবর্তন করে পেলাম। এই যে 24 হচ্ছে 27 ইন্টু উপরে হবে পিতার প্রাপ্য অংশ কত, 1/6। এই যে পিতা হচ্ছে এখানে সম্পত্তির 1/6 অংশ যে পেল, এইটা আমরা উপরে লিখে পেলাম। তাহলে হচ্ছে কত, 4 6 হচ্ছে 24, অর্থাৎ হচ্ছে 4/27 অংশ। ঠিক আছে, একইভাবে মাতারটা যদি আমরা লিখি তাহলে এখানে দেখেন যে 24
বাই 27 ইন্টু মাও যেহেতু 1/6 অংশ পায়, তাহলে মাও কাটাকাটি করলে দেখবেন যে 4, এই যে 4 6 হচ্ছে 24 পেল। এবার স্ত্রীরটা দেখুন যে স্ত্রী পেল কত, 24 ভাই হচ্ছে 27 ইন্টু স্ত্রী পেল হচ্ছে 1/8 অংশ, যেহেতু সন্তানাদি আছে, তাহলে হচ্ছে 3 আটা হচ্ছে 24, অতএব হচ্ছে 27 ভাগের হচ্ছে 3, ঠিক আছে। আর হচ্ছে 2 কন্যা কত পায়, 2 কন্যা পায় উপরে 24 নিচে হচ্ছে 27, এটা সবার ক্ষেত্রেই সমান। 2 কন্যা পায় হচ্ছে মোট সম্পত্তি 3/2 অংশ ইজিক্যাল টু 3 ধারা যদি এটাকে আমরা কাটাকাটি করি, যে 3 আটা 24 8 আর 8 দুগুণে হচ্ছে 16, অর্থাৎ হচ্ছে 16/27, ঠিক আছে। আমরা বন্টন করলাম। এবার হচ্ছে মোট বন্টিত সম্পদ, আউল নীতি অনুসারে মোট বন্টিত সম্পদ। এবার আমরা লিখব আউল নীতি অনুসারে মোট বন্টিত সম্পদ, ঠিক আছে। এই মোট বন্টিত সম্পদ এই চারটাকে আমরা হচ্ছে যোগ করব, অর্থাৎ হচ্ছে 4/27 যোগ 4/27 যোগ 3/27 যোগ হচ্ছে 16/27, ঠিক আছে, অংশ, এত অংশ। এই উপরে সবগুলোতে কিন্তু অংশ লিখে দেবেন, অংশ অংশ অংশ, ঠিক আছে। তো এই যে 27, দুঃখিত আমি স্ক্রিনে লেখার কারণে ফ্লো ঠিক থাকছে না লেখার, 27, তাহলে নিচে যেহেতু সবগুলো সমান উপরেও হচ্ছে যা আছে তাই থাকবে, 4 3 আর হচ্ছে 16, তো 16 আর 3 হচ্ছে 19, 19 আর 4 হচ্ছে 23, 23 আর 4 হচ্ছে 27, সে অর্থাৎ হচ্ছে উপরে নিচে হচ্ছে 27/27 সমান হয়ে গেল। আমরা দেখলাম যে মোট সম্পদ আর হচ্ছে বন্টিত সম্পদ এখানে সমান হলো, অর্থাৎ হচ্ছে উপরে নিচে কাটাকাটি করলে 1 থাকে, 1 বা হচ্ছে সম্পূর্ণ সম্পদ। আশা করি হচ্ছে আপনারা এতটুকু হচ্ছে বুঝতে পেরেছেন, ঠিক আছে। আমরা কি করলাম, মৃতের মোট বন্টিত সম্পদ বের করে দেখলাম যে মোট সম্পদের তুলনায় বন্টিত সম্পদ বেশি হয়ে যাওয়াতে আউল নীতিটা হয়েছে। তাহলে আউল নীতির ক্ষেত্রে হরকে লবে এবং লবকে হরে পরিবর্তন করে আমরা পেলাম হচ্ছে 27/24 ইজিক্যাল টু, আমরা এটাকে পরিবর্তন করে দিলাম, উপরেরটা নিচে গেল, নিচেরটা উপরে আসলো। এবার আউল নীতি অনুসারে বন্টন করলাম, মানে 24/27 ঠিক থাকবে, আর 24-এর সাথে উপরে হচ্ছে নিজ নিজ অংশগুলো হচ্ছে যোগ করা হবে, অর্থাৎ হচ্ছে এখন আমরা যোগ করলাম, যোগ করে হচ্ছে আমরা পেলাম হচ্ছে 27/27 হচ্ছে সবগুলা হচ্ছে পেলাম, ঠিক আছে, সম্পূর্ণ সম্পদ পেলাম। তো দেখুন যে আমাদের কিন্তু সম্পূর্ণ সম্পত্তিটা কিন্তু এখানে একবার সম্পূর্ণ সম্পত্তিটা আসলো। এখন যেহেতু প্রশ্নের মাঝে দেখেন বলে দেওয়া হয়েছে যে 100 শতক হলে উত্তরাধিকারীদের মধ্যে সম্পূর্ণ সম্পদ, মৃত ব্যক্তি 100% সম্পদ দেখে গেছে, এখন হচ্ছে উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করে দিতে বলছে। তো এবার আসুন যে আমরা বন্টন করি, যে 100 শতকের মধ্যে কে কত অংশ পায় সেটা একটু দেখি। তাহলে হচ্ছে পিতা পায় কত অংশ, 100 এর কত অংশ পায় পিতা, এই যে 4/27 অংশ, এই যে 4/27 এই অংশটা পায়, ঠিক আছে। 100 এর 4/27, এটাকে কাটাকাটি করলে আসে হচ্ছে 14.81 শতক। মাতাও কি সমান অংশ পাবে পিতার মতো, যেহেতু 100 এর হচ্ছে মাতারও অংশ কিন্তু এই যে 100 এর 4/27, ঠিক আছে। তো হচ্ছে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 27, এটাও হচ্ছে যেহেতু সমান সেহেতু 14/81 শতকই আসবে। এবার আসে স্ত্রী কত পায়, স্ত্রী পায় 100 এর কত অংশ পায়, 3/27 অংশ, অর্থাৎ হচ্ছে 3/27 অংশ। এটাকে আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন যে 11.11 শতক হয়। আর হচ্ছে 2 কন্যা পায় হচ্ছে 100 এর কত অংশ পায়, 2 কন্যা 16/27, অর্থাৎ হচ্ছে 27 ভাগের 16
অংশ, ঠিক আছে, এটা কিন্তু 16 অংশ। তো এইটা কাটাকাটি করলে আপনারা পাবেন হচ্ছে 59.26 শতক সম্পত্তি। এবার আপনারা যদি ক্যালকুলেটারে যোগ করেন তাহলে মোট সম্পত্তি কিন্তু বের হবে, আমরা দুঃখিত এই দাগটা একটু সোজা করে দেই, এটা একটু নিচে দেই, মোট সম্পত্তি কিন্তু 100 হয়ে যাবে, ঠিক আছে, 100 শতক, ঠিক আছে। তো এই চারটা কিন্তু হচ্ছে তখন আমাদের উত্তর হবে এই চারটা, ঠিক আছে। এই যে পিতা পেল এত শতক, মাতা পেল এত শতক, স্ত্রী পেল এত শতক এবং কন্যা পেল 59.26 শতক। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। এই দুইটা অঙ্ক যদি বুঝে থাকেন তাহলে আমরা তৃতীয় আরেকটা প্রশ্ন আছে ওইটাও আপনারা নিজে নিজে চেষ্টা করবেন। যদি আপনারা না পারেন তাহলে আমরা পরবর্তী ক্লাসে এইটা হচ্ছে করে দেব। এখানে হচ্ছে আপনারা হচ্ছে দেখেন একজন মহিলা তার পিতা, মাতা, স্বামী এবং 2 কন্যা রেখে মৃত্যুবরণ করলেন, তবে ফারাইজের নিয়ম অনুসারে উত্তরাধিকারীদের সম্পত্তি বন্টন করুন। এখানে কিন্তু ওই যে লাস্টের যে অংশ এই অংশটা কিন্তু করতে হবে না, ঠিক আছে, যেহেতু 100 শতকের কথা উল্লেখ নেই বা 48-এর কথা উল্লেখ নেই, আপনারা হচ্ছে এতটুকু অংশ করে এই উপরে নিচে যদি সমান হয় তাহলে এইখানেই কিন্তু উত্তরটা হয়ে যাবে এই অঙ্কের ক্ষেত্রে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি বুঝে থাকেন তাহলে আপনাদের বাড়ির কাজ হচ্ছে এই অংশটি, তাহলে আপনারা কমেন্ট বক্সে আমাকে আপনাদের বাড়ির কাজে পিতা কত অংশ পেল ওইটা বলবেন, মাতা কত অংশ পেল ওইটা বলবেন, স্বামী কত অংশ পেল ওইটা বলবেন এবং 2 কন্যা কত অংশ পেল সেটা কিন্তু আপনারা বলবেন। সুতরাং আজকে আপনারা যারা কষ্ট করে এই ক্লাসটি করলেন আউল নীতির, আশা করি আপনাদের মাধ্যমে এই ক্লাসটির মাধ্যমে হচ্ছে উপকৃত হয়েছেন। ল স্টুডেন্টস ন্যাশনাল ইউনিভার্সিটি বিডিএর সাথে থাকার জন্য আজকের আয়োজনে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী অন্য আয়োজন অর্থাৎ অন্য একটি নীতি নিয়ে আপনাদের সাথে আবারও আলোচনা করব ইনশাআল্লাহ।